প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের এই অনলাইন ক্লাসে। আমাদের এই অনলাইন ক্লাসের একটি মাত্র কারণ, করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে তোমরা যেন ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। চলো আমরা আজকের ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাসটি মাস্টার্স অনার্স চতুর্থ বর্ষ বিএসসি পাস কোর্স ৩ শ্রেণীর সিলেবাসভুক্ত, কাজেই ৩ শ্রেণীর জন্যই প্রযোজ্য। কজেস অফ এক্সটিংশন বা বিলুপ্তির কারণসমূহ কি কি? বিলুপ্তির কারণসমূহ জানতে হলে চলো আমরা শুরুতেই জেনে নিই বিলুপ্তি কি। জীববিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যা উপস্থাপন করেছেন, বলেছেন যে কোনো একটি জীব বা জীব গোষ্ঠী বা একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণীর জীবন অবসান ঘটে যাওয়াটাকে হচ্ছে বিলুপ্তি। অর্থাৎ একটি প্রাণীকে তখনই বিলুপ্ত বলা যাবে যখন এটি নিশ্চিত হওয়া যাবে যে উক্ত প্রজাতির সর্বশেষ প্রাণীটিও পৃথিবীতে আর বেঁচে নেই। তখন প্রাণীটিকে আমরা বলবো, প্রজাতিটিকে বলবো আমরা বিলুপ্ত। পৃথিবীতে বহু বিলুপ্তির ঘটনা ঘটেছে। যে ধরনের মহাবিলুপ্তি সমূহ ঘটেছে আসো সেগুলো জেনে নিই। তোমরা স্লাইডে যে স্লাইডটি এখন দেখতে পাচ্ছ এটি ন্যাশনাল জিওগ্রাফিক থেকে নেওয়া হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে মহাবিলুপ্তি বলতে আমরা তাকেই বুঝবো যখন পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাণী ও জীববৈচিত্র্যের আকস্মিক বিলুপ্তি ঘটে, তখন সেই ঘটনাটাই হচ্ছে মহাবিলুপ্তি। আর এই মহাবিলুপ্তি পৃথিবীর বুকে ঘটে থাকে আকস্মিক কোনো সর্বনাশা বা আকস্মিক কোনো বিপত্তিমূলক ঘটনা থেকে, যা অথবা কোনো দ্রুত পরিবেশ পরিবর্তনের ঘটনা থেকে। জীববিজ্ঞানীগণ যে কয়েকটি মহাবিলুপ্তির ঘটনা উল্লেখ করেছেন তার মাঝে আসলে আমরা দেখে নিই ডেভোনিয়ান পিরিয়ড ৩৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে প্রায় ৭৫% প্রাণী। পার্মিনিয়ান যুগ পিরিয়ডে দেখা গিয়েছে ২৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে প্রায় ৯৬% প্রাণী। ট্রায়াসিক পিরিয়ডে ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে প্রায় ৮০% প্রাণী। ক্রিটিসাস পিরিয়ড ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে প্রায় ৭০ থেকে ৭৬% প্রাণী। এই যে প্রাণীগুলো পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, আসুন তাদের কয়েকটি উদাহরণ আমরা জেনে নিই। ডাইনোসর, তোমরা জানো প্রাগৈতিক হাসির যুগের সবচেয়ে বড় প্রাণী ছিল। ডাইনোসরটি বিলুপ্ত হয়ে গিয়েছে ৬৫ মিলিয়ন বছর আগে। সেবার টুথ ক্যাট, এটি একটি স্তন্যপায়ী প্রাণী, হারিয়ে গিয়েছে। ডুডু একটি পাখি, মরিশাস দ্বীপের উড্ডয়নে অক্ষম পাখিটি বিলুপ্ত হয়েছে। উলি ম্যামথ লোমশ স্তন্যপায়ী প্রাণী, লোমের কারণে অত্যধিক শিকারের কারণে এই প্রাণীটি হারিয়ে গিয়েছে। তাসমানিয়ান টাইগার একটি স্তন্যপায়ী প্রাণী, এটি বিলুপ্ত হয়েছে। সর্বশেষ তাসমানিয়ান টাইগারটি পাওয়া গিয়েছিল তাসমানিয়াতে ১৯৩৩ সালে পাওয়া গিয়েছিল। গোল্ডেন টোড বা ট্রু টোড বলি আমরা জানি, এলবোচরটিকে গোল্ডেন ব্যাংক, সোনালী ব্যাংক, এই প্রাণীটি পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে, যেটি ছিল নর্থ কোস্টারিকাতে। তারপর প্যাসেঞ্জার পিজন, বন্য কবুতর, এই কবুতরটিও হারিয়ে গিয়েছে, পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়েছে। আর এটি ছিল নর্থ আমেরিকার বাসিন্দা। ডাউন স্লোথ একটি স্তন্যপায়ী প্রাণী, এটিও একটি বিলুপ্ত প্রাণী। শিক্ষার্থীবৃন্দ, এখন পর্যন্ত পৃথিবীর বুক থেকে প্রায় ৯০% প্রাণী বিলুপ্তি ঘটেছে। বিলুপ্তির ঘটনা অতীতে ছিল প্রধানত প্রাকৃতিক সৃষ্ট কারণ, কিন্তু বর্তমানে এটি মনুষ্য সৃষ্ট কারণে ঘটছে বেশি। প্রাকৃতিক সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট যে কারণেই ঘটে থাকুক না কেন, ঘটনা কিন্তু একটি, আর তা হচ্ছে প্রাণীর বিলুপ্তি ঘটে যাচ্ছে। প্রাণীর এই যে বিলুপ্তিগুলো ঘটে যাচ্ছে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে, সে কারণগুলোকে আসো আমরা বর্ণনার সুবিধার্থে দুটি ভাগ করে তোমাদের দুটি স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। আসুন আমরা প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণের ভাগে আমরা একটু জেনে নিই সেই ভাগগুলো, কারণগুলো কি কি। প্রথমে আসো প্রাকৃতিক সৃষ্টি কারণ। প্রাকৃতিক সৃষ্টি কারণে আমরা দেখাচ্ছি মহাজাগতিক কোনো রশ্মি বা নক্ষত্র উপগ্রহের আঘাত, জলবায়ুর পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অম্ল বৃষ্টি, বিভিন্ন রোগ বালাই মরক, তারপরে মহামারী, এরপরে ভিনদেশি প্রাণীর আগ্রাসী অবস্থা এবং বাসস্থান ধ্বংস। পৃথিবীর বুকে অতীতে মহাকাশ থেকে নক্ষত্র বা উপগ্রহ পৃথিবীর উপর সজোরে ধেয়ে আসতো, যেটা তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ, এবং পৃথিবীর বুকে আছড়ে পড়তো প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে, এবং এই খণ্ডগুলোর শক্তি ছিল পারমাণবিক বোমার চেয়েও প্রায় ১ বিলিয়ন বেশি শক্তিশালী ছিল। তোমরা
স্লাইডে দেখতে পাচ্ছি 15 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে। তখন সেই সময় যে শুধু বৃহৎ ডাইনোসর বিলুপ্ত হয়েছে 65 মিলিয়ন বছর আগে তা কিন্তু না, তার সাথে সংশ্লিষ্ট ওই সময়কার সকল প্রাণী বিলুপ্তির দিকে এগিয়ে গিয়েছে। আর ডাইনোসর যে শুধু মহাজগৎ জগৎ থেকে, মহাকাশ থেকে আসা নক্ষত্র বা উপগ্রহের আঘাতে বিলুপ্ত হয়েছে তা কিন্তু নয়। বিজ্ঞানীগণ আরো অনেক গবেষণার মাধ্যমে দেখেছেন যে ডাইনোসর যেহেতু বৃহৎ প্রাণী ছিল, বিশালাকার দেহ ছিল, তার শরীরে খুব সহজে রোগবালাই আঘাত করত, রোগ জীবাণু বাসা বাঁধতে পারত এবং রোগ জীবাণুর কারণেও অনেক ধরনের জটিলতা রোগ সৃষ্টির কারণেও সে বিলুপ্ত হয়। এরপরে আসো আমরা ডিমের পুরুত্ব দেখি। বিজ্ঞানীগণ দেখেছেন যে সৃষ্টির শুরুতে ডাইনোসরের সময় ডিমের পুরুত্ব ছিল অনেক পাতলা, সহজে তার অপত্য ডিমের খোসা ভেদ করে পৃথিবীর বুকে আসতে পারত। কিন্তু বিলুপ্তির আগে অর্থাৎ 65 মিলিয়ন বছরের কাছাকাছি সময়ে তার ডিমের খোসার পুরুত্ব বেড়ে যায়, খুব সহজে অপত্য ডিমের খোসা ভেদ করে পৃথিবীর বুকে আসতে পারে না, ফলে পৃথিবীর বুকে সৃষ্টি হয় ডাইনোসরের বিলুপ্তির সৃষ্টি হয়। বিকলাঙ্গতা, প্রজননহীনতা দেখা দেয়, ধীরে ধীরে প্রাণীটি বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আসলে জলবায়ুর পরিবর্তন, কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের জলবায়ুর গড়, আবহাওয়ার গড়কে বলা হয় সে অঞ্চলের জলবায়ু। আর এই যে আবহাওয়ার গড়কে অবস্থাকে জলবায়ু বলা হয়, এটি প্রায় কার্বন ডাইঅক্সাইড যে একটি উত্তপ্ত গ্যাস, তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, এই গ্যাসগুলো পৃথিবীর বুকে ধীরে ধীরে জমা হয়ে আমাদের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে দিচ্ছে। আর 19 শতক থেকে 2000 সাল পর্যন্ত পৃথিবীর উচ্চতা বিজ্ঞানীগণ দেখেছেন বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে এই উচ্চতা বৃদ্ধি পেলে আগামী 100 বছরে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, যার কিনা জলবায়ু পরিবর্তনের জন্য যে সমস্ত এই উচ্চ তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশের বন্যা, মরুময়তা, খরা, এই যে অনাকাঙ্ক্ষিত এই পরিবর্তনগুলো ঘটে যাচ্ছে, এগুলি হচ্ছে জলবায়ু পরিবর্তনের লক্ষণ। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, এই যে বলেছি আমরা এই গত স্লাইডে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে জীবন ধারণের উন্নয়নের কারণে পৃথিবীর বুকে মানুষ তার প্রযুক্তির ব্যবহারের কারণে কার্বন ডাইঅক্সাইডের মতো উত্তপ্ত গ্যাস পরিবেশে যোগ হচ্ছে। তোমরা শুনে অবাক হবে যে প্রতি বছর জীবাশ্ম জ্বালানি থেকে 600 কোটি টন কার্বন ডাইঅক্সাইড এবং কৃষিক্ষেত্র থেকে 200 কোটি টন কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য ক্ষেত্র এবং মাটির বিয়োজন, বৃক্ষরোপণ, এগুলো থেকে প্রায় 2 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড আবহাওয়াতে যোগ হচ্ছে মানুষের এই প্রযুক্তির জীবনধারার কারণে। আর যার ফলশ্রুতিতে পৃথিবীর সমস্ত অঞ্চলে ধীরে ধীরে ক্রমশ বেড়ে যাচ্ছে তাপমাত্রা। আর সমগ্র এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনাটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে আমাদের গ্যাসগুলো, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে তা না, প্রাণীর জন্য, জীবনের জন্য হুমকি স্বরূপ হচ্ছে, দূষণ বেড়ে যাচ্ছে। রাইজ অফ সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আবহাওয়ার জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ভূমি সংশ্লিষ্ট যে বরফখণ্ড থাকে সেগুলো গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। গত 100 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 10 থেকে 25 সেন্টিমিটার। ফলশ্রুতিতে নানা অংশে তটভূমির ক্ষয় ঘটেছে এবং ঘটছে। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে বহু মহাসাগরীয় দ্বীপসমূহ। আর এর কারণ তো শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি এবং উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে শীতল বরফ গলে যাচ্ছে, ভূমির পানিতে আবদ্ধ থাকা পানির পরিমাণ পরিবর্তন হচ্ছে পরিমাণে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই স্লাইডটিতে দেখিয়েছি বর্তমানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, 2030 সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কোথায় এবং 2050 সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কোথায় এসে ঠেকবে। পরবর্তীতে আসো সমুদ্র স্রোতের পরিবর্তন। যেহেতু সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তন হবে, সেহেতু সমুদ্র স্রোতের গতিপথের পরিবর্তন হবে, ধারার পরিবর্তন হবে। আর এর স্রোতের সাথে সংশ্লিষ্টযুক্ত যে সমস্ত প্রাণী আছে তটভূমিতে বা সমুদ্রের ফেনার সাথে স্রোতের সাথে সংশ্লিষ্ট সকল প্রাণীর খাদ্যাভ্যাস, আবাস, বাসস্থান, সমস্ত কিছুতে পরিবর্তন আসবে এবং তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হবে। ফলশ্রুতিতে প্রাণীটি সংকটাপন্ন হবে, বিপন্ন হবে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। এরপর আসো অম্লবৃষ্টি। অম্লবৃষ্টি বলতে আমরা কি বুঝি? জীবাশ্ম জ্বালানি, বিভিন্ন কলকারখানা, যানবাহনের ধোঁয়া, কালো ধোঁয়া, নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়ার সাথে সালফার এবং নাইট্রোজেন অক্সাইডগুলো বায়ুমণ্ডলে যোগ হয়। আর
এই রাসায়নিক পদার্থগুলো যখন শিশির, তুষার এবং বৃষ্টির সাথে বিক্রিয়া করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীর বুকে পড়ে, ঝরে পড়ে, তখনই তাকে আমরা বলি অম্লবৃষ্টি। আর এই অম্লবৃষ্টির পিএইচ কিন্তু স্বাভাবিক বৃষ্টির চেয়ে অনেক কম। অম্লবৃষ্টির পিএইচ 1.8 থেকে 5.5 পর্যন্ত, আর স্বাভাবিক বৃষ্টির পিএইচ হয় 5.6 থেকে 6.2 পর্যন্ত। পৃথিবীতে সর্বপ্রথম অম্লবৃষ্টির ঘটনা ঘটে 1852 সালে গ্রেট ব্রিটেনে। পরবর্তীতে 1960 সাল পর্যন্ত অম্লবৃষ্টির ঘটনা আর পৃথিবীর বুকে ঘটেনি, এবং 1960 সালের পর কিছু কিছু অম্লবৃষ্টির ঘটনা পৃথিবীর বুকে ঘটতে থাকে এবং নানা স্থানে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। অম্লবৃষ্টি সাধারণত কোনো একটি স্থানের ভূপ্রকৃতির, উদ্ভিদ এবং প্রজাতির সমূহের ঐতিহ্যপূর্ণ স্থাপনা, স্থাপত্য, তারপরে প্রাণীর জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এবং প্রাণী বিপন্ন বোধ করে ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যায়। ডিজাস্টার বা কোনো প্রাকৃতিক পরিবেশের এক বা একাধিক উপাদানের যখন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয় এবং যার ফলে প্রচুর জনমানবের জানমালের ক্ষতি হয় এবং অর্থনীতির দিক থেকে ব্যাপক সম্পদের হানি হয়, ক্ষতি সাধন হয়, ধ্বংস ঘটে, এবং তখন সেই অবস্থাটাকেই আমরা বলে থাকছি দুর্যোগ। দুর্যোগ যেমন প্রাকৃতিক হয় তেমন মনুষ্য সৃষ্টিও হয়ে থাকে অনেক সময়। প্রাকৃতিক দুর্যোগগুলোর মাঝে আছে ভূমিকম্প, আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি, ভূমিধস, টর্নেডো, হারিকেন, খরা, বন্যা, তারপর শৈত্যপ্রবাহ, এরপরে আসো হিমবাহ এবং এটাকে বলছি আমরা দাবানল। আসলে এখানে দুটি দেখিয়েছি, খরা এবং দাবানল। সাধারণত খরা বলি কোনো অঞ্চলে যখন স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে 75% বৃষ্টিপাত কম হবে তখন সেই অবস্থাটাকে আমরা বলছি খরা। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, প্রথম স্লাইডে আমরা দেখিয়েছি খরার ফলে প্রাণীর আবাস কি করে হুমকির সম্মুখীন, খাদ্যাভাবের ফলে প্রাণী চলে যাচ্ছে বিপন্ন হয়ে মৃত্যুর মুখে এবং ধ্বংসের দিকে। বন্য দাবদাহর ফলে শুষ্ক মৌসুমে বন্য দাবদাহ যখন সৃষ্টি হয় তখন প্রাণী তার স্বাভাবিক আবাসস্থল হারিয়ে তাদের পর্যাপ্ত প্রতিকূল অনুকূল পরিবেশে আবাসস্থল খোঁজার চেষ্টা করে। যদি সে কখনো অনুকূল পরিবেশ পেয়ে যায় টিকে যায়, আর যদি প্রতিকূল পরিবেশ না পায় তাহলে সে টিকে থাকতে পারে না, অর্থাৎ বিলুপ্তির দিকে এগিয়ে যায়। তারপর আসছে রোগবালাই। রোগবালাই বা মহামারীর ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রাণীর রোগবালাই যখন গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই রোগবালাইগুলো বিশ্বব্যাপী বা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তো এই রোগবালাই যখন মারাত্মক আকার ধারণ করে প্রাণীর বিশাল জনসংখ্যার মৃত্যুর মুখে পতিত, তখন তাকে আমরা বলছি মহামারী। সাধারণত মহামারীগুলো এক বা একাধিক না এক বা নির্দিষ্ট দু একটি প্রজাতির মাঝে, নির্দিষ্ট প্রজাতির মধ্যে মহামারী, প্রাণী মহামারীটি আবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে। তারপর আসে কম্পিটিশন, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ, যা প্রাণীকে তার প্রজাতির সমূহকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে আসে। সাধারণত প্রাণীদের মাঝে একই প্রজাতির প্রাণী আবার ভিন্ন প্রজাতির দুটি প্রাণীর মাঝে অনবরত খাদ্য, বাসস্থান এবং প্রজনন এবং পানি ইত্যাদি যোগানের জন্য অনেক ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতা সৃষ্টি হয়। তোমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ যে প্রাণীদের মাঝে খাদ্যের জন্য প্রতিযোগিতা চলছে। দ্বিতীয় স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবাসস্থলের প্রভুত্ব অর্জন বা প্রজননের প্রভুত্ব অর্জনের জন্য তারা কম্পিটিশনে লিপ্ত হয়েছে। ফলশ্রুতিতে ধীরে ধীরে প্রাণীকুল বিলুপ্তির বিপন্ন অবস্থা, জনসংখ্যা কমে গিয়ে বিলুপ্তির দিকে এগিয়ে যায়। জিনগত বৈচিত্র্যের অভাব, অনেক সময় জিনগত বৈচিত্র্যের অভাবে প্রাণীর বিলুপ্তির দিকে এগিয়ে যায়। শুক্রাণু এবং ডিম্বাণুর মাঝে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, উর্বরতা হ্রাস পায়, পশু শাবকের মৃত্যু ইত্যাদি কারণে অনেক সময় প্রাণীকুল বিলুপ্তির দিকে এগিয়ে যায়। এতক্ষণ প্রাকৃতিক কারণসমূহ আমরা জেনেছি, এবার আসো মনুষ্য সৃষ্ট কারণ, যে কারণে প্রাণী বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। বিলুপ্তির কারণসমূহ মধ্যে আমরা সেই মনুষ্য সৃষ্ট কারণগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি, তারপর বাসস্থান ধ্বংস, তারপর দূষণ এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, যেটা প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট উভয় কারণের মাঝে আমরা রেখেছি। দূষণ বলতে আমরা বুঝি কোনো পরিবেশে মাটি, পানি, বায়ু এর কোনো ধরনের অবাঞ্ছিত এই উপাদানগুলো, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কোনো পরিবর্তন যা জীবনের জন্য হুমকি স্বরূপ এবং সম্পদের জন্য যা ক্ষতিকর, আর জীবন এবং সম্পদের জন্য ভবিষ্যতের জন্য যেটি
ক্ষতিকর হবে এবং যার মান বজায় থাকবে না। এই পরিস্থিতিতে আমরা বলছি পরিবেশের পরিস্থিতিটাকে আমরা বলবো দূষণ। এই দূষণগুলো মাটি, পানি, বায়ু দূষণ। আসো আমরা এই স্লাইডে আমরা দেখিয়েছি 3টি দূষণ আমরা দেখিয়েছি, স্লাইডে দেখতে পাচ্ছ। বায়ু দূষণ, কলকারখানার নির্গত ধোঁয়া কি করে ভূমণ্ডলকে আমাদের দূষিত করছে, আর মাটি দূষণের মাঝে কলকারখানার বজ্র পদার্থ কিভাবে মাটিকে দূষণ করছে, পানিতে কি করে আমাদের গৃহস্থলী থেকে শুরু করে সমস্ত বজ্র পদার্থগুলো ফেলা হচ্ছে এবং আমাদের পানির পরিভাগ কিভাবে বিধ্বংস হচ্ছে। আর এই যে মাটি, পানি, এই দূষণটা আমাদের সকল এই 3 লেভেলের প্রাণীদের বেঁচে থাকার জন্য, সকল প্রাণীদের পরিবেশের জন্য হুমকির স্বরূপ। জনসংখ্যার বৃদ্ধি, অত্যধিক এই জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীকুল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিলুপ্তির দিকে। যেটি জনসংখ্যা, পৃথিবীর বুকে জনসংখ্যা ছিল 1800 শতকে 1 বিলিয়ন, হয়েছে 1930 সালে 2 বিলিয়ন, 75-এ 4 বিলিয়ন, 75 সালের পরে তারপরে বর্তমানে এসেছে 9 বিলিয়ন। আর এই অবস্থা চলতে থাকলে 2050 সালে গিয়ে এটি আসবে 15 বিলিয়ন, যেটি হচ্ছে বিশ্বের জন্য অবশ্যই হুমকি স্বরূপ। কতগুলি শুধু রাষ্ট্রের জন্য যে এটি হুমকি স্বরূপ হবে তা না। যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে যে আমরা একটি প্রতীকী একটি ছবি দিয়ে দেখানো হয়েছে আমাদের ইন্টারনেট ভিত্তিক স্লাইড থেকে। প্রতীকী একটি ছবির মাধ্যমে আমরা দেখেছি বিস্তীর্ণ চারণভূমি প্রাণীর জন্য রাখা ভূমিগুলো কি করে শুধু জনসংখ্যার কারণে এটি বিলীন হয়ে যাচ্ছে। অত্যধিক জনসংখ্যার কারণে আমাদেরকে বৃক্ষ নিধন করতে হচ্ছে, খাদ্যের জন্য কলকারখানা তৈরি করতে হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, হিমসমুদ্র পৃষ্ঠে বরফ গলে যাচ্ছে, উচ্চতা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বজ্র ব্যবস্থাপনার ধ্বংস হচ্ছে, স্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশে রূপ নিচ্ছে। আজকে এইগুলো আমাদের প্রাণীকুলের জন্য, স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। নির্বনায়নের একই অবস্থা। যেহেতু তোমরা জানো আমাদের এই অত্যধিক জনসংখ্যার বৃদ্ধির ফলে, অত্যধিক জনসংখ্যার বাসস্থান আমাদের যোগানের ফলে আমাদেরকে বনভূমি ধ্বংস করতে হচ্ছে খাদ্যের যোগানের জন্য এবং জীবনের মান উন্নয়নের জন্য অনেক কলকারখানা তৈরি করতে হচ্ছে। জানো আমরা, তোমরা জানো আমরা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ফলশ্রুতিতে উদ্ভিদ যে আমাদের অক্সিজেনের যোগান দিচ্ছে, উদ্ভিদ নিধনের ফলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে, ফলে দূষণ বেড়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে দেখা দিচ্ছে দুর্যোগ। অবৈধ বাণিজ্য, প্রতি বছরই চামড়া, চর্বি, নখ, হাড়, দাঁত, পাখা এসবের কারণে প্রাণীকে নির্বিচারে বেআইনিভাবে হত্যা করা হচ্ছে, নিধন করা হচ্ছে, ধরা হচ্ছে, শিকার করা হচ্ছে, মারা হচ্ছে। তার কারণ তাদের এই নানা এই সময়গুলোতে এই উক্ত কাজগুলো দ্বারা কিছু অসাধু ব্যবসায়ী আর্থিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু প্রকৃতি হারাচ্ছে, প্রাণীগুলোকে ভারসাম্যহীন হয়ে পড়ছে। কারণ একটি প্রজাতি যে শুধু একটি প্রজাতির সাথে যে একই প্রজাতি একটির সাথে সংযুক্ত তা না, একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির জীবনও সংযুক্ত থাকে। ফলে পৃথিবীর বুক থেকে একটি প্রাণী হারিয়ে গেলে আরেকটি প্রাণী, তার সাথে সংশ্লিষ্ট প্রাণী দুর্বল হয়ে পড়ে, সংকটাপন্ন অবস্থায় চলে যায়। জাতিসংঘ 2016 সালে দেখেছেন সারা বিশ্বব্যাপী এই ধরনের অবৈধ বাণিজ্যতে প্রায় 23 বিলিয়ন ডলার, মার্কিন ডলার লেনদেন হয়েছে। তারপর আসো ভিনদেশি আগ্রাসী প্রজাতি। ভিনদেশি আগ্রাসী প্রজাতি হচ্ছে কোনো একটি স্থানে যখন কোনো একটি প্রাণীকে ইচ্ছাকৃত বা দুর্ঘটনাক্রমে একটি স্থানে চলে আসে এবং সেই প্রাণীটি সেখানে টিকে যায়, টিকে থাকতে থাকে, তখন সেই প্রাণীটিকে আমরা বলা হচ্ছে ভিনদেশি আগ্রাসী প্রাণী। ভিনদেশি আগ্রাসী প্রাণীগুলো জীব সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে এবং মারাত্মক ক্ষতি করে। যখন এরা কোনো একটি পরিবেশ তাদের জন্য প্রতিকূল থাকে, তখন এই প্রতিকূল পরিবেশে সে টিকে থাকার জন্য শক্তি সঞ্চয় করে, তার সহ্য ক্ষমতা বেড়ে যায়, ফলশ্রুতিতে তার প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। আর যেহেতু তার শক্তি সঞ্চয়, সহ্য ক্ষমতা বেড়ে যায়, প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সেহেতু সেখানকার স্থানীয় প্রজাতিগুলো বিপন্ন বোধ করে, তারা ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আবার যদি তাকে একটি স্নিগ্ধ সুন্দর পরিবেশে রাখা হয়, তাহলে সেই আগ্রাসী প্রাণীটি তো খুব স্বাভাবিকভাবে সে সেখানে টিকে যাবে। আর যেহেতু সে টিকে যাবে, তার খাদ্যের জন্য, তার বাসস্থানের আধিপত্যের জন্য সে সেখানকার স্থানীয় প্রাণীদের উপর আগ্রাসী ভাব বিস্তার করবে, ফলশ্রুতিতে প্রাণীকুল বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। এর একটি উদাহরণ আমাদের দেশেই আছে। আমাদের দেশের
উদাহরণটি দেওয়ার আগে তোমাদেরকে আমরা আসো স্লাইডে প্রদর্শিত উদাহরণটা দিয়ে নিই। এশিয়ান মঙ্গল বা এশিয়ান ছোট জাতের বেজি, যেটি কিনা হাওয়াই দ্বীপে ছিল, সেটি বর্তমানে সে দ্বীপের যে স্থায়ী বাসিন্দা, স্বাভাবিক যে বাসিন্দা, তাদের খুব পাখি এবং টার্টলের ডিম সে খেয়ে তার বংশবৃদ্ধি এমন হারে করেছে যে ওই বাসিন্দাগুলো বিপন্ন বোধ করে তারা এখন বিলুপ্তির দিকে আছে, বিপন্ন অবস্থায় আছে। আমাদের দেশের যে প্রাণীগুলোর কথা আমরা বলেছি, সেই প্রাণীগুলো হচ্ছে সিলভার কাপ মাছ, তেলাপিয়া, কাঠ জাতীয় মাছ এবং আফ্রিকান মাগুর। এই মাগুরের সাথে আমাদের প্রাণীগুলোর সাথে মাছগুলো আমাদের দেশে চাষের ফলে যা হয়েছে, আমাদের স্থানীয় মাছগুলো ধীরে ধীরে হুমকির সম্মুখীন হয়ে বিলীন হয়ে যাচ্ছে। আরেকটি উদাহরণ তোমাদেরকে আমরা দিই, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার আফ্রিকার ভিক্টোরিয়া একটি বিশাল বড় হ্রদ, সেই হ্রদে নাইল পার্চ নামে একটি মাছ ছাড়া হয়। পরবর্তীতে দেখা গেল যে ওই হ্রদের 400 প্রজাতির মধ্যে প্রায় অর্ধেক 200 প্রজাতির মাছই খুব বিপন্ন অবস্থায় চলে যায় শুধুমাত্র ওই নাইল পার্চে আর এই আকাশি এটির মাছটির কারণে। আচ্ছা, শিক্ষার্থীদের এবার আসো, এতক্ষণ পর্যন্ত যে আমরা এক্সটেনশন বা বিলুপ্তির কারণসমূহ জানলাম, সেটি এক নজরে একটি স্লাইডে একবার একটু দেখে নিই তোমাদের জানার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে। শুরুতে আসো মহাকাশ থেকে ধেয়ে আসা যে সমস্ত নক্ষত্র উপগ্রহের আঘাত বলেছি, তার ফলে তারপর হচ্ছে আমাদের আবাসস্থল ধ্বংস, তারপর হচ্ছে আমাদের পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, তারপরে আমরা বলেছি জিনগত বৈচিত্র্যের অভাব, আমরা বলেছি বিভিন্ন রোগবালাই, আমরা বলেছি যে অবৈধ বাণিজ্য এবং শিকার, পরিবেশ দূষণ, খাদ্যের অভাব, প্রাণীর টিকে থাকার অ্যাডাপ্টেশন বা প্রাণীর অভিযোজনের অভাব ইত্যাদি কারণগুলোর কারণে দেখা যাচ্ছে যে প্রাণী বিলুপ্তির দিকে এগিয়ে গিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের ক্লাসের সামারি হলো, আমরা পড়েছি বিলুপ্ত প্রাণী কারা, বিলুপ্তি বলতে আমরা কি বুঝি, মহাবিলুপ্তি কি, মহাবিলুপ্তির সময়কার কোন কোন মহাবিলুপ্তির পিরিয়ড গুলো ছিল সেগুলো আমরা জেনেছি, মনুষ্য প্রাকৃতিক সৃষ্ট কারণ যে কারণগুলোর কারণে বিলুপ্তি ঘটেছে, মনুষ্য সৃষ্ট কারণ যে কারণগুলোর কারণে বিলুপ্তি ঘটেছে, এবং এক নজরে আমরা বিলুপ্তির একটি স্লাইড দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, শুধু বিলুপ্তি যে আমরা পড়ে গিয়েছি এর থেকে আমরা বিলুপ্তির এতক্ষণ পর্যন্ত ক্লাস থেকে আমরা বুঝেছি যে আমাদের পরিবেশ কতটা হুমকি স্বরূপ, প্রজাতি কতটা হুমকি, বিপন্ন এবং সংকটাপন্ন অবস্থায় আছে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে পরিবেশ বিপর্যয় থেকে শুরু করে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে। আমাদেরকে এই প্রজাতি সমূহকে রক্ষা করতে হবে, আর রক্ষা করতে হবে নিজেদের সাথে। আগামী ক্লাসে আমরা অবশ্যই পড়বো যে আমরা কি করে প্রজাতি সমূহকে রক্ষা করা যায়, শুধুমাত্র আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থে না, সমগ্র পৃথিবী সারা বিশ্বে পরিবেশকে সুস্থ সুন্দরভাবে আমাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখার জন্য। আজ এই পর্যন্ত। তোমাদের আবার বলছি, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরিধান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস শেষ করছি।